বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। আজকে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সামাজিক বিজ্ঞানের প্রথম লিখিত ক্লাস। তো আজকের ক্লাসটি সবার জন্যই উন্মুক্ত করা হয়েছে, ফ্রি রাখা হয়েছে। আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে আছেন। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে আপনাদের জন্য। সবাই একটু কমেন্ট করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হায়াতুন্নেসা, লিমন মিয়া, শেখ সাদিয়া ইসরাত জামান, আরও আছে এবি ফোয়াদ, আলামিন সাইফ। তো আমাদের 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 12 জুলাই। তার মানে হচ্ছে ঈদের একদম ঠিক পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে আমাদের একদম সময় কম। যারা নতুন প্রার্থী আছেন আমরা একটু ক্লিয়ার করে নেই। সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক পদের জন্য কারা যোগ্য প্রার্থী? যারা অনার্সের যে সাবজেক্টগুলোতে শেষ করেছেন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে অর্থনীতি, সমাজকর্ম, সমাজকল্যাণ, ইতিহাস, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, পরিবেশ ও ভূগোল, এই 7টা সাবজেক্টে যারা কমপ্লিট করেছেন তারাই হচ্ছে সামাজিক বিজ্ঞানের জন্য অ্যাপ্লিকেবল। মানে মোট হচ্ছে 60টি সাবজেক্ট। এই 60টি সাবজেক্টের যারা ইতিমধ্যে পাশ করেছেন তাদের জন্য সামাজিক বিজ্ঞান শুধুমাত্র একটি সিলেবাসের আলোকে 100 নম্বরের মাত্র 3 ঘন্টায় আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। যাই হোক, এই কথাগুলো আমি আগেই বলেছিলাম। আজকে আমরা টোটালি ক্লাসটি করব। সোহেল রানা আলমাজ গাইবান্ধা সদর থেকে, ফারহানা নিঝুম আছেন আমাদের সাথে, নীল আকাশ, চাঁদনি, এবি ফুয়াদ আছেন ঝালকাঠি থেকে, মাস্টার আবুল কাশেম। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের আমাদের এই 60টা সাবজেক্টকে 10টি অধ্যায় ভাগ করে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে। প্রথমে আমরা একটু দেখব আমাদের সিলেবাস। এরকম আমাদের 10টা ইউনিট আছে। 18তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। দেখেন এখানে 1 নাম্বার আমাদের ইউনিট আছে বা 1 নাম্বার অধ্যায় আমাদের জন্য। এখানে 10 মার্কের প্রশ্ন থাকবে। এরকম 10টা ইউনিট আছে বা 10টা অধ্যায় আছে আপনাদের। যারা ইতিমধ্যে আপনারা 7টা সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য এই 10টা অধ্যায় আছে। আমাদের 1 নাম্বার অধ্যায়ের সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। সিলেবাস কি কি বিষয় আছে? 1 নাম্বার অধ্যায়ের সিলেবাস হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি। শুধু আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন তারা শুধুমাত্র 10 মার্কের প্রশ্ন এখান থেকে কমন পাবেন, শুধুমাত্র 10 মার্কের। যারা অর্থনীতিতে পড়েছেন তাদেরকে এই রাষ্ট্রবিজ্ঞান দিতে হবে। যারা সমাজবিজ্ঞান পড়ছেন তাদেরকেও এই রাষ্ট্রবিজ্ঞান দিতে হবে। যারা ইতিহাস পড়েছেন তাদেরকেও এই রাষ্ট্রবিজ্ঞান দিতে হবে। 1 নাম্বার ইউনিট। দেখেন এখানে আমাদের অনার্সে যেগুলো পড়েছি সেই টপিকগুলো আছে, দেয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, এরপর দেয়া আছে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে
রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, মানে অন্যান্য সামাজিক বিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে? অন্যান্য সামাজিক বিজ্ঞান, আমাদের অর্থনীতিটাও একটা সামাজিক বিজ্ঞান, আমাদের ইতিহাসটাও একটা সামাজিক বিজ্ঞান, আমাদের ভূগোলটাও একটা সামাজিক বিজ্ঞান, আমাদের সমাজ বিজ্ঞানটা একটা সামাজিক বিজ্ঞান, এর সাথে সম্পর্ক। তারপর রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, রাষ্ট্রবিজ্ঞান আপনি কেন পাঠ করবেন, রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব তাৎপর্য, এই ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, এরপরে সিলেবাসে আছে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণাসমূহ, যে রাষ্ট্রবিজ্ঞানের যে বেসিক ধারণা আছে এই ধারণা রিলেটেড আপনাকে জানতে হবে। এরপরে দেয়া আছে রাষ্ট্র চিন্তাবিদ ও তুলনামূলক আলোচনা, যে রাষ্ট্রবিজ্ঞানীদের যে মতবাদগুলো আছে এই মতবাদগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। আচ্ছা, এরপর দেয়া আছে আমাদের প্লেটো, গ্রিক দার্শনিক প্লেটো। এরপরে আমাদেরকে পড়তে হবে অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের যিনি জনক অ্যারিস্টটল। তারপরে আছে আমাদের ম্যাকিয়াভেলি, তারপর হচ্ছে হাবস, লক ও রুশো। এদের সম্পর্কে আমাদের মাস্টার আবুল কাশেম আজকের ক্লাস কি কলেজ প্রভাষক কিনা দয়া করে জানাবেন না। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান পদের জন্য। আচ্ছা, এরপরে আমাদের আছে সিলেবাসে সরকার এবং সরকার গঠন ও প্রকারভেদ। সরকার আমাদের যে শাসন বিভাগের যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক যারা আছেন তাদের নিয়ে হচ্ছে সরকার। যেমন আমাদের রাজনৈতিক অংশ হচ্ছে মন্ত্রী, এমপি, আর অন্যদিকে অরাজনৈতিক অংশ আছে সচিব, আমলারা, তাদের নিয়ে হচ্ছে আমাদের সরকার। এখানে দেওয়া আছে গণতন্ত্র পড়তে হবে, ডেমোক্রেসি। গণতন্ত্র মূলত হচ্ছে জনগণের যে অংশগ্রহণ এর মাধ্যমে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, এটি হচ্ছে গণতন্ত্র। এরপর হচ্ছে একনায়কতন্ত্র, মানে স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক। যেমন সাদ্দাম হোসেন ছিলেন একনায়কতান্ত্রিক, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি ছিলেন একনায়কতান্ত্রিক। যেমন হচ্ছে উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট কিম জন উন, তিনি হচ্ছেন একনায়কতান্ত্রিক। আচ্ছা, আমাদের সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় হচ্ছে যে আমাদের যে মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা, এটা হলো সংসদীয়। যেমন বাংলাদেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেটা 1991 সালে করা হয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন আমাদের প্রেসিডেন্ট এরশাদের সময় রাষ্ট্রপতি শাসিত সরকার হয়েছিল। আচ্ছা, এককেন্দ্রিক সরকার, যেমন বাংলাদেশে হচ্ছে এককেন্দ্রিক সরকার, বাংলাদেশে কোনো ধরনের প্রদেশ নাই, বাংলাদেশে সব ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। আর যুক্তরাষ্ট্রীয়, যেমন ইন্ডিয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, এই জন্য কিন্তু তাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তাদের আইনসভার নাম হলো পার্লামেন্ট। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষের নাম হলো লোকসভা। আর আমাদের আইনসভা কিন্তু একটাই, যার নাম হচ্ছে জাতীয় সংসদ। আচ্ছা, সরকারের বিভাগসমূহ, আমাদের সরকারের 3টা বিভাগ আছে প্রধানত। আইন বিভাগ, যেমন আমাদের জাতীয় সংসদ, এটা হচ্ছে আমাদের আইন বিভাগ। এরপরে রয়েছে আমাদের বিচার বিভাগ, যেমন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট,
নির্বাহী বিভাগ যেমন আমাদের রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমলা, এরা হচ্ছে নির্বাহী বিভাগ। তারপর হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল রাজনৈতিক দল হচ্ছে মূলত যারা হলো একটি যারা হলো মূলত একটি আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে জনমত গ্রহণের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে তারাই হচ্ছে রাজনৈতিক দল। নির্বাচন নির্বাচন হ্যাঁ, প্রভাষক। আচ্ছা মাস্টার আব্দুল কাশেম, প্রভাষক বিষয়ে কি 7টি বিষয় প্রস্তুতি নিতে হবে? না, প্রভাষক বিষয় হচ্ছে একটি, আপনি যে বিষয়ে প্রভাষক হবেন সেই বিষয়। বাট এখানে হচ্ছে স্কুল পর্যায়ে শুধুমাত্র হচ্ছে 7টা বিষয় প্রিপারেশন নিতে হবে। নির্বাচন যে আমাদের গত 7 তারিখে আমাদের 12তম নির্বাচন হয়ে গেল। এই হচ্ছে আমাদের সিলেবাস। এখন আমরা এই সিলেবাসের আলোকে বিগত সালের প্রশ্ন দেখব। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা সিলেবাসটা বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু জানান। এই সিলেবাসের আলোকে আপনাদেরকে আমি একদম পুরো হ্যান্ড নোট করে দেব। আপনারা একটু জানান সিলেবাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। সব টপিক পড়তে হবে না, তবে সব টপিকের উপর ধারণা রাখা ভালো। যেহেতু আমরা প্রিলিমিনারিতে খুব ডিফেন্সিভ খেলেছি, যেন কোনো অবস্থায় আমাদের ভুল না হয়ে যায়, বা নেগেটিভ খেলে তো আমি টিকতে পারবো না। বাট আমাদের রিটার্নের টার্গেট রাখতে হবে কোনো অবস্থায় প্রশ্নের উত্তর বাদ দিয়ে এসে বাদ রাখা যাবে না। না জানলেও লিখতে হবে, ধারণা থেকে লিখে আসতে হবে। আমাদের সোহেল রানা আলমাস বুঝতে পেরেছেন, নীল আকাশে চাঁদনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিগত সালে কী ধরনের প্রশ্ন এসেছে এগুলো একটু পড়লে আমাদের ভালো একটা ধারণা তৈরি হবে। 17তম নিবন্ধনে আসছে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করুন। এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে শিখে রাখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, ম্যাকিয়াভেলিটাও ইম্পর্টেন্ট। ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিকে কেন রাষ্ট্রচিন্তার জনক বলা হয়? গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর 3 নাম্বার দেওয়া আছে সমালোচনা সহ প্লেটোর শিক্ষা তত্ত্ব আলোচনা করুন। এটা প্লেটোর একটা থিওরি, প্লেটোর শিক্ষা তত্ত্ব, এটা নিয়ে আমরা পড়ব। এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। আপনি যদি বেসিকটা বুঝতে পারেন, কমন না পেলেও আপনি পাতা ভর্তি করে লিখে আসতে পারবেন, এটা হচ্ছে গ্যারান্টেড। এককেন্দ্রিক। 17তম নিবন্ধনে আসছে আধুনিক কালে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ কি? শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ এটা আমরা আচ্ছা স্যার, কলেজ পর্যায়ের ক্লাস কবে হবে? কলেজ পর্যায়ের ক্লাস হবে না, আপনাদেরকে ভর্তি নেওয়া হয়েছে শুধুমাত্র স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান কোর্সের জন্য, কলেজ পর্যায়ের জন্য না। আচ্ছা, এখান থেকে দেখবেন আধুনিক কালে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন যারা শাসন বিভাগে আছেন, পুলিশ আছেন, অনেকে আছেন যারা অনেক ক্ষমতাবান। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক কি, এটা সিলেবাসের আলোকে এসেছে। আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক সিলেবাসের আলোকে এসেছে। এরপরে আমাদের আছে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দিন। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দিন।
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? এরপর রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, আমাদের এটা ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হবে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করুন। দেখেন এই যে বারবার আসছে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন, বেসিক। এরপরে ১৬তম নিবন্ধনে আসছে আইনের সংজ্ঞা দিন। জনগণ আইন অমান্য করে কেন, আলোচনা করুন। আইনের সংজ্ঞা দিন। জনগণ আইন অমান্য করে কেন, আলোচনা করুন। ১১ নম্বর, আইন প্রণয়ন করা আইনসভার একমাত্র কাজ নয়, উক্তিটি ব্যাখ্যা করুন। মানে আমাদের আইন জানা হয়ে গেলে উক্তিটা আমাদের পানির মতো মনে হবে। এরপর হচ্ছে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা করুন। ম্যাকিয়াভেলি বাদ কি, দেখেন এই যে রিপিট প্রশ্ন। ধর্ম, রাজনীতি, নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির মতবাদ আলোচনা করুন। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করুন। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা সলভ করে যাই, অন্তত আশা করা যায় আমাদের 60% প্রশ্ন কমন থাকবে। এরপর আমাদের বেসিক থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেব। শুধু ধরিয়ে দেব না, প্লাস আপনাদেরকে পরীক্ষা নেয়ার মাধ্যমে চর্চা করিয়ে দেব। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা আজকের প্রশ্নে চলে যাব। আজকের প্রশ্নে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন, এবং আজকে মূলত আমরা আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, রাষ্ট্রবিজ্ঞান এর অধ্যয়নের যে আমাদের পদ্ধতি, এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তো মানুষ সামাজিক জীব, মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করে। যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। মানুষ সে প্রাক ঐতিহাসিক কাল থেকে, মানে হচ্ছে প্রাক ঐতিহাসিক কাল বলতে হচ্ছে যে প্রস্তর যুগ থেকে, প্রাচীন প্রস্তর যুগ থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে চলাফেরা করত। তারপর আস্তে আস্তে তারা গোত্র, তারপর হচ্ছে সমাজ, তারপর হচ্ছে পরিবার, সংঘ, এর পরবর্তীতে তারা রাষ্ট্র গঠন করে। তো মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন রকমের আইন কানুনের মাধ্যমে রাষ্ট্রে রাষ্ট্রে যে শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্যই তারা ঐক্যবদ্ধ হয়েছিল। তো আমাদের প্রাচীনকালেও এই রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্ব ছিল। আমাদের যে প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় যাকে, কৌটিল্য, তিনিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। তো এই যে প্রশ্নটির জন্য আমরা একটু কিভাবে লিখব, আমাদের উত্তর লেখার জন্য প্রথমে আমরা এখানে একটু লিখব, এই উত্তরের এখানে লিখব যে আমাদের এখানে প্রারম্ভিকা লিখতে পারি, প্রারম্ভিকা, প্রারম্ভিকা, প্রারম্ভিকা লিখতে পারি, বা উপস্থাপনা লিখতে পারি, উপস্থাপনা লিখতে পারি, বা আমরা সূচনা দেখতে পারি। এইভাবে আমাদের শুরু করব। খুব সাধারণ কথা,
রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনৈতিক বৈজ্ঞানিক অধ্যয়ন। খুব ভালো কথা। যে রাজনীতি আমরা যে করি একটা রাষ্ট্রের জন্য, একটা রাষ্ট্রকে শৃঙ্খলিতভাবে পরিচালনার জন্য, এটাই হচ্ছে মূলত বৈজ্ঞানিক অধ্যয়নটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান। যদি বলে রাষ্ট্রবিজ্ঞানটা কি, রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে যে রাজনীতির বৈজ্ঞানিক অধ্যয়ন। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু প্রথম দিকে একটা স্বতন্ত্র শাখা ছিল না। রাষ্ট্রবিজ্ঞান ছিল একটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অংশ। তো এই রাষ্ট্রবিজ্ঞান মূলত আমাদের যে ক্ষমতা, রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক আচরণ, আইন ইত্যাদি নিয়ে আলোচনা করে। আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানটা মূলত আমাদের যে ক্ষমতা, তারপর হচ্ছে যে আমাদের রাজনৈতিক কার্যকলাপ, আমাদের একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি, একটা সরকারের কার্যক্রম কি, একটা রাষ্ট্রের ফাংশন কি, এগুলো নিয়ে একটা রাজনৈতিক চিন্তা, একটা রাজনৈতিক ব্যক্তিত্বের আচরণ ইত্যাদি হচ্ছে আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা দেখেন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে তিনটা উপশাখায় ভাগ করা হয়। একটি হচ্ছে তুলনামূলক রাজনীতি। তুলনামূলক রাজনীতি মানে হচ্ছে যে আমাদের রাজনীতি কেমন বা আমেরিকার রাজনীতি কেমন, এই যে একে অপরের সাথে যে আমরা তুলনা করছি, এটা মূলত হচ্ছে আমাদের তুলনামূলক রাজনীতি। যেমন ধরেন যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট যিনি যখন ছিলেন মাহাথির মোহাম্মদ, তার যে একটা রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে মালয়েশিয়াকে অন্যতম একটা দেশে পরিণত হয়েছে, বা আমরা কেন পারছি না, এটা হচ্ছে আমাদের তুলনামূলক রাজনীতি। এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে মূলত যে আমাদের যে বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। রাজনৈতিক তত্ত্ব, আমাদের যে রাজনৈতিক তত্ত্ব আছে, থিওরি আছে, যেমন একটা রাজনৈতিক তত্ত্ব হতে পারে সমাজতন্ত্র। রাশিয়ার আগে সমাজতন্ত্র ছিল, বর্তমান কিউবার সমাজতন্ত্র, উত্তর কোরিয়ার সমাজতন্ত্র, এগুলো হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন কিনা। আমাদের সাথে আছে শহীদুল ইসলাম, নূর মোহাম্মদ মিলন, সুলতানার স্বপ্ন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই আমাদের উপস্থাপনাটা বুঝতে পেরেছেন কিনা। আর আরেকবার দেখলেই বা বাড়িতে একটু রিভিশন দিলেই হয়ে যাবে। এখানে মুখস্থ করার কিছু না, আপনারা শুধু দেখবেন আর নিজের গাঁথনি দিয়ে আপনারা একদম কি করবেন, আপনাদের বাগানটাকে সাজাবেন। আলামিন সাহিব, চীন। আসলে চীন হচ্ছে সমাজতান্ত্রিক না, চীন হচ্ছে এক দেশ দুই নীতি ব্যবস্থা। তার মানে হচ্ছে বড় চীনে সেখানে রয়েছে সমাজতন্ত্র, আর হংকং এবং ম্যাকাওতে রয়েছে পুঁজিবাদ। আচ্ছা, যারা বুঝতে পেরেছেন, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তিতে যাব আমরা, যে রাষ্ট্রবিজ্ঞানটা আমাদের কখন থেকে কিভাবে শিরোনামে আসলো। এই বিষয়গুলো কিন্তু আপনারা কোনো গাইড বইয়ে পাবেন না, এই বিষয়গুলো আপনারা প্রচলিত গাইড বইয়ে পাবেন না। এগুলো আমার বিভিন্ন বইয়ের আলোকে, বিভিন্ন ইন্টারনেটের সোর্স থেকে বিভিন্নভাবে নিয়ে
আমি সুন্দরভাবে আপনাদের জন্য হ্যান্ড নোট করেছি। এইভাবে প্রতিটি ক্লাসের হ্যান্ড নোট আপনাদেরকে দিয়ে দেব পিডিএফ আকারে। আপনারা সুন্দরভাবে পড়ে পরীক্ষা দিবেন, শুধুমাত্র, আর কোনো কাজ নাই। এই 1 মাস নিরবিচ্ছিন্নভাবে পড়বেন আর পরীক্ষা দিবেন। আর পরীক্ষাগুলোতে আমি মার্কিং করে দিব কোথায় কিভাবে আপনারা ভুল করেছেন। তাহলে ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে বাজিমাত করতে পারবেন। শুধু পাস করলে চলবে না, রেকর্ড পরিমাণের নাম্বার ক্যারি করতে হবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান এটা মূলত আমাদের স্বতন্ত্র মানে ভাবে, আগে তো রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি শাখা ছিল, তবে রাষ্ট্রবিজ্ঞানটা স্বতন্ত্রভাবে একটা রূপ নিয়েছে 19 শতকের দিকে। 19 শতকের দিকে শেষের দিকে এটা মূলত, তখন এই রাষ্ট্রবিজ্ঞানটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে পড়ানো শুরু হয়। আর এই রাষ্ট্রবিজ্ঞানের জন্য বিশেষ একটা উদ্যোগ নিয়েছিল হলো ইউনেস্কো। ইউনেস্কো যে রাষ্ট্রবিজ্ঞানটা মূলত, স্যার এগুলো কি লিখে নিব? না, লেখার দরকার নাই, আপনারা শুধু মনোযোগ দিয়ে শোনেন। তো রাষ্ট্রবিজ্ঞানটা মূলত এটা স্বতন্ত্র বিজ্ঞানের জন্য কাজ করেছে ইউনেস্কো। ইউনেস্কো স্বতন্ত্র বিজ্ঞানের জন্য কাজ করেছে। ইউনেস্কোটা মূলত কি, যে ইউনেস্কোটা হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা সংস্কৃতি বিষয় সংস্থা। তারা এই রাষ্ট্রবিজ্ঞানটাকে একটা মানে স্বতন্ত্র রূপ দেওয়ার জন্য তারা মূলত কাজ করেছে। এখানে তাই বলা হয়েছে যে তারা এই রাষ্ট্রবিজ্ঞানটাকে একটা স্বতন্ত্র বিজ্ঞানের জন্য তারা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেছিল 1949 সালে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আমরা একটু নর্মাল সংজ্ঞা প্রথমে দেখব, তারপর হচ্ছে আমরা প্রামাণ্য সংজ্ঞা দেখব। প্রথমে আমরা কি দেখব? নর্মাল সংজ্ঞা, তারপর হচ্ছে আমরা প্রামাণ্য সংজ্ঞা দেখব। আপনারা এই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এখানে আমি একটু এই কোটেশনটা ইংরেজিতে দিয়েছি, আপনারা এই ইংরেজিতে দিবেন, তাহলে নম্বর বেশি পাবেন। এটা ডিপ্লোম্যাটিক টার্মস, ইংরেজিতে দেবেন। দেখেন, রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। আর এই শব্দটি এসে গ্রিক শব্দ পলিস থেকে। তা পলিটিক্যাল সায়েন্স এই শব্দটা আসছে মূলত গ্রিক শব্দ থেকে। গ্রিক মানে হচ্ছে গ্রিসের শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নগর। যার অর্থ হচ্ছে নগর। আমরা জানি যে পৃথিবীর প্রথম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিকে বা গ্রিসে। তখন রাষ্ট্র পরিচালনার জন্য তারা অনেক নিয়ম নীতি গ্রহণ করেছিল। তাই মনে করা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানটা এসেছে গ্রিক থেকে। তো রাষ্ট্রবিজ্ঞানের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কঠিন, এই ধরনের একটু আপনারা কথাবার্তাগুলো লিখবেন, কারণ এগুলো হচ্ছে প্রেজেন্টেবল কথাবার্তা। এই কথাবার্তাগুলো মূলত আমাদের ড্রামাটিক একটা ভাব নিয়ে আসবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা, যেটা আমরা বললাম সমাজবিজ্ঞানের শাখা, যেখানে হচ্ছে যে রাষ্ট্র, সরকার, রাজনীতি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। খুব সংক্ষিপ্তভাবে মনে রাখবেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের একটা শাখা, যেখানে হচ্ছে রাষ্ট্র, সরকার, রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান।
সমাজবিজ্ঞান। কারণ হচ্ছে আমাদের প্রাচীনকালে যেমন একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, বর্তমানে কিন্তু এটা নাই, আগামীতেও কিন্তু সেটা থাকবে না। এই যে যে একটা পরিবর্তনশীল, এই যে একটা পরিবর্তনশীল বা গতিশীল আমাদের রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল, তার একটা গ্রন্থ আছে পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের বিজ্ঞান বলে তিনি উল্লেখ করেছেন। এই এইভাবে দেওয়ার পরে আপনি রাষ্ট্রবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা দিবেন। প্রামাণ্য সংজ্ঞা ইংলিশে দিতে পারলে ভালো। আমি প্রত্যেকটি সংজ্ঞাকে আবার ইংরেজিতে করেছি, ট্রান্সলেট করেছি। যদি মনে রাখতে পারেন ভালো আপনাদের জন্য, মনে রাখতে পারলে ভালো। দেখেন এই যে ব্রুস লির, তিনি বলছেন যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টেট অফ সায়েন্স। ব্রুস লির মতে হচ্ছে, ব্রুন্টলিস এর মতে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টেট অফ সায়েন্স। এই আপনারা সংজ্ঞাগুলো কিন্তু হেরফের করবেন না, বানিয়ে সানিয়ে লিখবেন না নিজের মনে করে। আচ্ছা, এরপর দেখেন অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্র নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ কাকে নিয়ে? রাষ্ট্রকে নিয়ে। কে বলছে? অধ্যাপক গার্নার। ইংলিশটা মুখস্থ করবেন, দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য পলিটিক্যাল সায়েন্স ইজ অ্যাবাউট দ্য স্টেট। আচ্ছা, অধ্যাপক গেটেল এর মতে, গেটেল কি বলছে? রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। সিলির মতে রাষ্ট্রবিজ্ঞান সরকার নিয়ে আলোচনা করে, সিলি। আর অধ্যাপক গিলক্রিস্ট বলছে রাষ্ট্র এবং সরকার নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বলে। এইভাবে আপনারা প্রামাণ্য সংজ্ঞা দিবেন। একটু কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানান এই প্রামাণ্য সংজ্ঞাগুলো বুঝতে পেরেছেন কিনা। আপনারা 3টা প্রামাণ্য সংজ্ঞা দিবেন, 2টা থেকে 3টা প্রামাণ্য সংজ্ঞা দিবেন। আমি একটু বেশি দিয়ে রেখেছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন। একটু কমেন্ট করেন, আমাকে একটু কমেন্ট করেন আপনারা। আমি কি আপনাদের জন্য একদম অনেক সহজ, অনেক ঘাটাঘাটি করে মানে বাছাই করে সংজ্ঞাগুলো আমি দুর্বোধ্য সংজ্ঞা দেই নাই। আমাদের এবি ফুয়াদ, সোহেল রানা জানিয়েছেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি, এই পরিধি সম্পর্কে আমরা জানব। রনক জাহান, শেখ সাদিয়া জাহান। আচ্ছা, এখন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আমাদের পরিধি। পরিধি কি? পরিধি মানে হচ্ছে স্কোপ। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের কি কি নিয়ে আলোচনা করে, তার মানে ব্যাপকতা কেমন, এটি হচ্ছে মূলত রাষ্ট্রবিজ্ঞানের আমাদের পরিধি। আপনারা এটা ইংলিশে দেবেন। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু একই জিনিস। যদি পরীক্ষায় বিষয়বস্তু আসে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেটাই পরিধি সেটাই হচ্ছে বিষয়বস্তু। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ দ্য পলিটিক্যাল সায়েন্স। একটু বর্ণনা দিবেন। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা সীমানা ব্যাপক,
প্রতিনিয়ত ব্যাপকতর হচ্ছে। রাষ্ট্রের সকল কর্মকাণ্ড এর অন্তর্ভুক্ত, মানে আমাদের সকল রাষ্ট্রের যে কাজগুলো হচ্ছে, বলা যায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যকলাপে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। আমাদের সেই দোলনা থেকে কবরকাল পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই হয়ে থাকে। আমাদের পরিধিগুলো আলোচনা করব। রাজনৈতিক দল, যেটাকে বলা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল যেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। তো রাজনৈতিক দল মূলত কি? তো রাজনৈতিক দল মূলত কি? রাজনৈতিক দল হচ্ছে যারা যে অভিন্ন স্বার্থকে সামনে রেখে একটা আদর্শকে লালন করে ঐক্যবদ্ধ হয়, এবং যারা রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করে, যেমন ধরেন মিছিল, মিটিং, সভা সমাবেশ, এগুলোর মাধ্যমে তারা জনমত, মানে জনগণের আস্থাভাজন হয়ে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যায়, তারাই হচ্ছে রাজনৈতিক দল। যেমন বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 44টি। আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টি রয়েছে। এগুলো হচ্ছে রাজনৈতিক দল। বর্তমান আমাদের যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, পরপর 4 মেয়াদে ক্ষমতায় রয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের রাজনৈতিক দল। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা আলোচ্য বিষয় বা পরিধি। এরপর দেখেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত যারা সরকারের কোনো পদে না থেকে বা সরকারের কোনো সুযোগ সুবিধা না নিয়ে অভিন্ন স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়, বা সরকারের কোনো রকমের নীতি নির্ধারণের ব্যাপারে তারা কি করে? প্রতিবাদ করে। এটি হচ্ছে আমাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। যেমন আপনারা ছাত্র সমাজ, এই যে সরকারের জন্য একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ছাত্র সমাজ, যদি আপনাদের এখন 30 বছর বয়স সীমা করেছে, এই যে আপনারা 35 চাচ্ছেন, আন্দোলন করছেন, সরকার চাপে পড়ে যাচ্ছে, এর একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তারপরে আমাদের এই যে সন্ত্রাসীরা, এটা হচ্ছে আমাদের একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা হচ্ছে অসহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই যে কিছুদিন আগে আপনাদের ঈদের আগে দেখলেন যে আমাদের বান্দরবনে কুকি চিন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করল। এটা সরকার বেকায়দায় পড়ে গেল। এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আবার ধরেন আমাদের সহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, চাপ দিয়ে আমাদের সহযোগিতা করে। ধরেন বিশ্ব ব্যাংক, IMF। এই যে আমরা গত বছর জানুয়ারিতে IMF এর কাছ থেকে 427 কোটি ডলার আমরা ঋণ অনুমোদন নিয়েছি। তো এখন IMF বলতেছে যে আপনাদের বেশি একটা ভর্তুকি দেয়া যাবে না, রাজস্ব বাড়াতে হবে। তো এটা কিন্তু আমাদের একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমাদের NGO গুলো
তারাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমাদের যে সুশীল সমাজ, তারাও এক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তার মানে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি আলোচ্য বিষয়। তারপর দেখেন আইন, আইন ল, সার্বভৌমের নির্দেশকে আইন বলে। রাষ্ট্র ও সরকার ছাড়াও সরকার প্রণীত আইন রাষ্ট্রবিজ্ঞান আলোচ্যভুক্ত। তো আইনটা মূলত করা হয়েছে কেন, যে একটা রাষ্ট্রকে শৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আইন প্রবর্তন করা হয়েছে। আমাদের আইনসভার নাম হলো জাতীয় সংসদ, আর আমাদের প্রত্যেকটি জাতীয় সংসদ সদস্য হচ্ছে আমাদের ল মেকার বা আইন প্রণেতা। তারা সংসদে আইন প্রণয়ন করে এবং আমাদের যে শাসন বিভাগ আছে, যেমন মনে করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকারি আমলা, পুলিশ, র্যাব, তারা আইন বাস্তবায়ন করে। তো পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করা হয়েছিল এটি ব্যাবিলনের প্রতিষ্ঠাতা হাম্মুরাবি, তিনি প্রথম লিখিত আইন প্রণয়ন করেছিলেন। মানে আইনটা ছিল এমন যে চোখের বদলে চোখ নিতে হবে, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা, যেটার নাম হলো হাম্মুরাবি কোড। হাম্মুরাবি কোড। তার মানে হচ্ছে আমাদের আইনটাও কি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি পঠিত বিষয়। সবাই একটু কমেন্ট টমেন্ট করেন মাঝে সাঝে, বোঝা টোঝা যায় কিনা একটু কমেন্ট করেন। মাস্টার আবুল কাশেম, কলেজ পর্যায়ে সমাজবিজ্ঞান পিডিএফ করে পাবো। আচ্ছা, আপনি ক্লাস শেষে একটু যোগাযোগ করবেন। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কমেন্ট করলে আমি একটু সামনে আগাবো। এইভাবে ধরে ধরে আপনি পড়াবো। আমাদের যে 10টা অধ্যায় আছে, সোহেল রানা, আলমাস, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা বিষয় কি দেখি, এটা হচ্ছে জনমত। পাবলিক অপিনিয়ন। জনমতটা আসলে কি? জনমত হচ্ছে যে আমাদের জনগণের মতামত। জনগণের মতামতটাকে বলা হচ্ছে জনমত। এই জনমতকে কিন্তু বলা হয় ভয়েস অফ গড। জনমতকে বলা হয় কি বলা হয়? জনমতকে বলা হয় ভয়েস অফ গড। জনমত আধুনিক শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রক, মানে গণতন্ত্রের অন্যতম মুখ্য উপাদান হচ্ছে জনমত। দেখেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের ভূমিকা অনেক বেশি, আর এই জনমতকে বলা হয় ভয়েস অফ গড। জনমতকে বলা হয় ভয়েস অফ গড। ঈশ্বরের প্রতিধ্বনি বলা হয় জনমতকে। আচ্ছা, এরপর হচ্ছে সংবিধান। এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি পরিধি। সংবিধান, যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্রের আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ কিভাবে কাজ করবে, সেই বিষয় গাইডলাইন হচ্ছে সংবিধান। একটা রাষ্ট্রের প্রকৃত দলিল হচ্ছে সংবিধান। 16 ডিসেম্বর 1972 সালে আমাদের সংবিধান কার্যকর করা হয়। আপনাদের সংবিধান নিয়ে বিস্তারিত ক্লাস হবে,
সংবিধানের জন্য আলাদা একটা অধ্যায় আছে। আচ্ছা, সরকার এটিও রাষ্ট্রবিজ্ঞানের একটি আলোচ্য বিষয় পরিধি। সরকার কাকে বলা হয়? সরকার কাকে বলা হয়? আমি যদি বলি যে সরকার হচ্ছে আমাদের যে সরকার ব্যবস্থা, মূলত আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার অধীনস্থ কার্যালয় মূলত হচ্ছে আমাদের সরকার। সরকার আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। একনায়কতন্ত্র হতে পারে, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ ছিল। গণতন্ত্র হতে পারে, যেমন হচ্ছে গণতন্ত্র হচ্ছে যেমন জনগণের ভোটের মাধ্যমে। যুক্তরাষ্ট্রীয় হতে পারে আমাদের, যেমন ভারতের যে নির্বাচন হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক হতে পারে, যেমন বাংলাদেশ। রাষ্ট্রপতি শাসিত হতে পারে, মন্ত্রী পরিষদ শাসিত হতে পারে, যেমন আমরা। এই হচ্ছে আমাদের সরকার। এরপর হচ্ছে কূটনীতি ও পররাষ্ট্রনীতি, ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন পলিসি। কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। ধরেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দিয়েছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিক টু নান। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিক টু নান, মানে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এটা কি আমাদের পররাষ্ট্রনীতি। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। যখন এটা আমরা অন্য রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহার করব, সেটা হবে আমাদের কূটনীতি। আমাদের স্বার্থের জন্য যখন এটা আমরা অন্য রাষ্ট্রের সাথে প্রয়োগ করব এবং আমাদের স্বার্থ আদায় করব, সেটা হলো আমাদের কূটনীতি। কূটনীতি ধরেন আমরা ভারতকে ধরেন আমরা কি 200 টন ইলিশ পাঠাইলাম উপহার দিয়ে, এবং ভারতের কাছ থেকে আমরা তিস্তা চুক্তি করায় নিলাম। এই যে আমাদের কৌশলটা, এটি হলো আমাদের কূটনীতি। এটি হলো আপনার কি কূটনীতি, যে আপনার দেশের স্বার্থ রক্ষার জন্য আপনি যে ব্যবহারটা করলেন, আচরণটা করলেন, সেটা হচ্ছে আপনার কূটনীতি। আর আপনার দেশ যে কি থিওরিতে চলে, কি আদর্শে চলে, সেটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি। সেটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি। যেমন ধরেন আমেরিকার পররাষ্ট্রনীতি কি? আমেরিকার পররাষ্ট্রনীতি কি? আমেরিকার পররাষ্ট্রনীতি হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করা। ইসরায়েলকে সাপোর্ট করা, এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। ঠিক আছে। আবার আমেরিকার কূটনীতিটা কি? ধরেন ইসরায়েলকে সাপোর্ট করতেছে, আবার এদিকে গাজাবাসীকে হত্যা করে আমেরিকা ত্রাণ পাঠাচ্ছে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে। এটা হচ্ছে তার কূটনীতি, ডিপ্লোমেসি। পড়লে পারবেন। তাহলে কূটনীতিটা হচ্ছে এটা প্রয়োগ দিক, এটা অ্যাপ্লাই। আর পররাষ্ট্রনীতি হলো আপনার আদর্শ, আপনার রাষ্ট্রের আদর্শ। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতি এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি আলোচিত বিষয়। আন্তর্জাতিক রাজনীতিটা আসলে কি? যে দুইটা রাষ্ট্রের মধ্যে কোনো বিষয় নিয়ে সংকট আছে বা তাদের মধ্যে বিরোধ রয়েছে, এটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। ধরেন
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নিয়ে সমস্যা আছে, এটা বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক রাজনীতি। ধরেন পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে, এটা তাদের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি। মানে দুটো রাষ্ট্রের মধ্যে বিরোধটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এটি সমাজবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের একটি পঠিত বিষয়। আচ্ছা, রাষ্ট্রটা হচ্ছে কি? রাষ্ট্রটা হলো রাষ্ট্রটা হলো কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো রাষ্ট্র, আন্তর্জাতিক আইন আছে। একটা রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান লাগে। এটি 1933 সালে হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে হয়েছিল যে একটি রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান লাগবে। এই চারটি উপাদান লাগবে একটা রাষ্ট্র গঠনের জন্য। 4টি উপাদান লাগবে। সেই উপাদানগুলো কি কি সেটা আমরা সবাই জানি। 1 নাম্বার হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, আরেকটি হচ্ছে জনগণ, আরেকটি হচ্ছে সরকার, আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব। এই 3টা লাগবে, 4টা লাগবে। একটা রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান লাগবে, এটি আন্তর্জাতিক আইন। দেখেন, এই 3টা উপাদান হলে একটি স্বাধীন রাষ্ট্র হয়। নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকার আছে, তাহলে একটি স্বাধীন রাষ্ট্র হবে। যেমন তাইওয়ান, যেমন তাইওয়ান ও ফিলিস্তিন। ফিলিস্তিন স্বাধীন দেশ। স্বাধীন দেশ মানে হচ্ছে যে তাইওয়ানের জনগণ আছে, সরকার আছে, ভূখণ্ড আছে, কিন্তু তাদের মধ্যে সার্বভৌমত্ব নাই। বা ফিলিস্তিনের জনগণ আছে, ভূমি আছে, সরকারও আছে, বাট তাদের মধ্যে সার্বভৌমত্ব পাওয়াটা না থাকার কারণে তারা বিশ্বের বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে নেই। বা আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদান লাগবে। যেমন আমরা হচ্ছে বাংলাদেশ হলো স্বাধীন সার্বভৌম দেশ, বাট ফিলিস্তিন এবং তাইওয়ান কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ না। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক মূলত যে জাতিসংঘভুক্ত দেশগুলো যে আছে, এই বিভিন্ন দেশগুলোর সাথে যে পারস্পরিক সম্পর্ক, এটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। যেমন বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্ক, এটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো আন্তর্জাতিক রাজনৈতিক তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক। যেমন আন্তর্জাতিক রাজনীতি 2টা দেশের মধ্যে বিরোধ নিয়ে আলোচনা করে, বাট আন্তর্জাতিক সম্পর্ক পুরো বিশ্বের ভালো মন্দ, যুদ্ধ, হ্যাঁ, সবকিছু নিয়ে আলোচনা করে। এই যে আন্তর্জাতিক সম্পর্ক, যে বর্তমান কোনো দেশেই স্বয়ংসম্পূর্ণ নয়, মানে প্রত্যেকটি দেশের প্রয়োজনে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়, তা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট করেন সবাই।
সবাই একটু কমেন্ট করেন। এখানে আপনাদের ডাটা খুব কম আসবে। এগুলো হচ্ছে আপনাদের থিওরির প্রশ্ন। আপনাদের আপনাদের তথ্য ডাটা আসবে অন্যান্য প্রশ্নগুলোতে। ডাটা আসবে আপনাদের অর্থনীতির প্রশ্নতে আসবে ডাটা। ঠিক আছে, এগুলোতে মোটামুটিভাবে গতানুগতিকভাবে লিখতে হবে। তবে আপনাকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে লিখতে হবে। আচ্ছা, আজকে আরো ক্লাস করবেন কিনা, না এই পর্যন্তই রাখবো? আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে ক্লাস করব কিনা আরো, না আগামী দিন করব। রনক জাহান, আলামিন সাইফ, আচ্ছা আজকে এই পর্যন্ত করব কিনা, না নিতে পারবেন কিনা, আরো দিলে আরো আলোচনা করব কিনা, না বাকি দিন আগামী দিন করব, একটু বলেন। অলরেডি আমরা 1 ঘন্টা ক্লাস করলাম। আচ্ছা, আমরা একটু রাজনীতির, স্যার আজ থাক, 10টা থেকে ক্লাস করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের আসবে রাজনীতির প্রকৃতি। এরপরে আমরা রাজনীতির প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলো পড়ব। এরপর আমরা আমাদের আমাদের উপসংহার কিভাবে লিখতে হবে সেটা আমরা শিখিয়ে দেব। এরপরে আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা পড়ব। এইভাবে আপনাদেরকে চমৎকারভাবে হ্যান্ড নোট করা হয়েছে। আমরা আগামী দিন যেগুলো পড়ব, আমাদের আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকেও আমরা পড়ব, প্রকৃতির গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব, উপসংহার নিয়ে আলোচনা করব, এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি কি কি আছে এই পদ্ধতি নিয়ে একটা প্রশ্ন আসছিল 16তম নিবন্ধনে। এইভাবে আপনাদের জন্য গোছানো ভাবে ক্লাসগুলো নেওয়া হবে। তো যারা আজকের আমার পেইড ব্যাচে ক্লাসে ছিলেন এবং যারা আজকের ক্লাসটি ফ্রি করেছেন, ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি এইভাবে টপিক ধরে ধরে আপনারা পড়তে পারেন এবং এই আপনাদের যে 10টা অধ্যায় আছে এটা যদি কমপ্লিট করতে পারেন, যেভাবে প্রশ্নগুলো আসুক না কেন আপনারা আপনারা উত্তর করে আসতে পারবেন ভালোভাবে, এবং আপনাদের প্রস্তুতিটা আমি মনে করি দাবানলের মতো হবে ইনশাল্লাহ। আপনারা প্রথমবার এই পরীক্ষা দিয়েই আপনারা ইনশাল্লাহ চাকরিটা নিশ্চিত করতে পারবেন। আর যারা মনে করছেন যে না আমি 2-একটা গাইড বই নিয়ে পড়বো, আমার মতো করেই পড়বো, হ্যাঁ পড়তে পারেন, তবে আপনার স্কোরটা কিন্তু 40%-এর কাছাকাছি থাকবে। যারা একটু প্রিপারেশান নিয়ে চোখ কান খোলা রেখে যারা নামতে পারবেন, ঠিক আছে, তারা কিন্তু 55% নাম্বার ক্যারি করতে পারলেই তাদের চাকরিটা নিশ্চিত হবে। তো যাই হোক, ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করে অনুপ্রাণিত করেছেন এবি ফুয়াদ, আল আমিন সাইফ, ভালো লেগেছে। আচ্ছা, তো যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেননি তো তারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন নেওয়ার জন্য ডেসক্রিপশনে নিয়মাবলী দেওয়া আছে, 50% ডিসকাউন্টে আপনাদের জন্য অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 1300 টাকা, তবে আপনারা যদি আগামীকালকের মধ্যে অ্যাডমিশন নেন সেই ক্ষেত্রে আপনাদের কোর্স ফি পড়বে মাত্র 650 টাকা। এই কোর্সে আপনারা কি পাবেন? আপনারা পাবেন 10টি অধ্যায়ের জন্য 20টি ক্লাস পাবেন, 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হবে আপনাদের জন্য। এরপর আপনাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে, 20টি পরীক্ষা হবে। এই পরীক্ষার খাতাগুলো আমি মূল্যায়ন করব এবং
প্রতিটি অধ্যায়ের জন্য আপনাদেরকে পিডিএফ ইনফরমেটিভ নোট প্রদান করা হবে। তো আজ এ পর্যন্তই। আপনারা যারা ভর্তি হতে চান হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।